আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা একটু আলোচিত ঘটনাগুলো দেখে আসতে চাই। টার্গেট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তাকে কি গ্রেপ্তার করা হবে? প্রশ্নটি উঠছে কারণ আলোচিত এপস্টেইন কেলেঙ্কারির মোড় কিছুটা ঘুরেছে 2016 নির্বাচনে বারাক ওবামার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর তুলসী গ্যাবার্ড 44 পৃষ্ঠার এক রিপোর্টের সূত্র ধরে স্পষ্ট করে জানিয়েছেন, রাশিয়া ট্রাম্পের পক্ষে কাজ করেছে এমন গুজব ছড়িয়ে তার 2016 সালে নির্বাচনের জয়কে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল বারাক ওবামা ও তার গোয়েন্দা সংস্থাগুলো। এই ধরনের ঘটনায় ওবামার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব জাস্টিসকে মামলা করার পরামর্শ দিচ্ছেন সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যাবার্ড। তবে এপস্টেইনের চেয়েও বড় ঝড় উঠতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে করা বিভিন্ন জরিপের ফলাফলে। মাত্র 6 মাসের শাসনে তার জনপ্রিয়তা এতটা কমে যাওয়াকে বিস্ময়কর বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেট নেমে এসেছে 37%, ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের কাছে তা মাত্র 29%। বিশেষ করে অভিবাসন ও ইকোনমিক ইস্যুগুলোকে কেন্দ্র করে ট্রাম্প ক্ষমতায় এলেও এই দুটো ইস্যুতে তার জনপ্রিয়তা কমছে। সিবিএস নিউজের জরিপ বলছে ইমিগ্রেশন ইস্যুতে তার সমর্থন 20% কমেছে। CNN এর জরিপ বলছে প্রতি 10 জনের 6 জন আমেরিকানই অপরাধী নয় এমন আনডকুমেন্টেডদের বিতরণ সমর্থন করছেন না। অন্যদিকে অর্থনৈতিক ইস্যুগুলোতে অসন্তোষ জানিয়েছেন 50% নাগরিক। তবে এর মধ্যেই অর্জনের খবর এসেছে ট্যারিফ ইস্যুতে। জাপানের পর এবার ইউরোপীয় ইউনিয়নের সাথেও বাণিজ্য চুক্তি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউ কমিশনের সাথে একান্ত বৈঠকে 15% ট্যারিফে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট। তবে পাল্টা ট্যারিফ মোকাবেলা এখনো স্পষ্ট নয় বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো। 700,000 টন গম কেনার চুক্তির পর এবার 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ট্যারিফ নিয়ে তৃতীয় দফা আলোচনা করতে সোমবার বাংলাদেশে একটি প্রতিনিধি দল ওয়াশিংটন আসছেন। 29 ও 30 জুলাই USTR এর সাথে বৈঠক করবেন তারা। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। চলতি সপ্তাহে বাংলাদেশে আলোচিত আরো দুটি ইস্যু হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল শিক্ষার্থী সহ 33 জন নিহত হওয়ার ঘটনা এবং সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা। নিহত স্কুল শিক্ষার্থীদের সহপাঠীদের ট্রমা এখনো কাটছে না। অন্যদিকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 5 সমন্বয়ক। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো বারাক ওবামার দিকে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর এখন তীর ছুঁড়েছেন এবং বলছেন যে 2016 সালে নির্বাচনে যে গুজবগুলো ছড়ানো হয়েছে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ভালো সম্পর্ক, রাশিয়া চেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প জিতুক, এইসব গুজব ছড়ানো হয়েছিল বারাক ওবামা প্রশাসন এবং তার গোয়েন্দা সংস্থাগুলো থেকে এবং এই কারণে এখন বারাক ওবামার বিরুদ্ধে তদন্ত হোক এমনটি দাবি করছেন। এইটা আসলে কতটা গড়াতে পারে, অর্থাৎ বারাক ওবামার মতো একজন সাবেক প্রেসিডেন্টকে কাঠগড়ায় তুলে ট্রাম্প প্রশাসন কি অর্জন করতে চাইছে কিংবা কতটুকু যাওয়া সম্ভব এখানে? ডক্টর মেহনাজ মোমেন। দেখেন আমেরিকান প্রেসিডেন্টরা সবসময় একটা প্রিভিলেজ পান। তাদের নানা ধরনের কি বলবো মানে কার্যকলাপ, যেখানে আমরা ওয়ার ক্রাইমের কথাও বলতে পারি, অনেক প্রেসিডেন্ট আছেন এটার সাথে যুক্ত। সেখানে আপনারা জর্জ বুশ এবং ওবামার কথাও বলতে পারি যদি আমরা লিবিয়ার যুদ্ধের কথা ধরি। কিন্তু তারপর কোনোদিন তাদেরকে এটার জন্য কোনো মূল্য দিতে হয় না। আরেকটা বড় কথা হচ্ছে যখন ট্রাম্প ক্ষমতায় আসলেন, ঠিক তার ক্ষমতায় আসার আগে সুপ্রিম কোর্ট কিন্তু একটা রুলিং দিয়েছে যেখানে আপনার মোটামুটি ভাবে বলেছে যে প্রেসিডেন্ট থাকাকালীন যে অধ্যাদেশগুলো একজন প্রেসিডেন্ট করে যে কোনো কার্যকলাপ করে তার জন্য তাকে অ্যাকাউন্টেবল, তাকে ধরা যাবে না। কাজে সেটা তো শুধু ট্রাম্প নয়, সেটা ওবামার বেলায় প্রযোজ্য। আর 3 নম্বর কথাটা আপনি টাইমিংটা দেখুন। 2016-এ তো ট্রাম্প ক্ষমতায় গেলেন, তো তারপরে তো এখন 2টা প্রেসিডেন্সি চলে গেছে। সহজ উত্তর হচ্ছে না, এটার কারণে ওবামাকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব না, কিন্তু এইটা দিয়ে আপনার আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়া, যেমন এপস্টিন ফাইল থেকে এখন ওবামাকে নিয়ে কথা হবে, সেটা তো অবশ্যই সম্ভব। সেটা এখন এই স্টোরিটা কতটা আপনার
মানে আপনার মিডিয়া এটাকে নিয়ে কতটা অ্যাটেনশন দেয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টোরিটা আসলে মানে ওইভাবে করে সফলতা পাচ্ছে না। মানে এটা যে একটা ডিস্ট্রাকশন, এটা সবাই এভাবেই এটাকে ট্রিট করছে। জি, হাসান ফেরদৌস যেটি বলছিলেন, ডক্টর মেহনাজ মোমেন, আলোচনা মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেটার সফলতা হয়তো আমাদের আজকে আলোচনাতেই আমরা বারাক ওবামাকে দিয়ে শুরু করেছি, এপস্টিন দিয়ে শুরু করিনি। কিন্তু আপনার কাছে এপস্টিন বিষয়ে জানতে চাই, যেই মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ শাক দিয়ে যে মাছটা ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই মাছটাতে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা বিপাকে পড়তে পারেন? কারণ আমরা তো দেখেছি এর আগে অনেক বড় বড় ইস্যু এসেছে, ইমপিচমেন্টের মতো ইস্যু এসেছে, 4টি ক্রিমিনাল মামলা ছিল, 34টি ফেলনি অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সবকিছুই তো তিনি সামাল দিয়েছেন। এই এপস্টিন এমন কি বিপাকে তাকে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে? ধন্যবাদ জুয়েল। আপা, আসসালামু আলাইকুম। মূল ব্যাপার হচ্ছে যে এই অভিযোগটা কারা করেছে, সবচেয়ে বেশি আগ্রহী কারা এপস্টিন ফাইল নিয়ে? ডেমোক্রেট নয়, কিন্তু ট্রাম্পকে পছন্দ করেন না তারা নয়, কিন্তু ট্রাম্পের কোর সাপোর্টাররা। সে কারণেই ব্যাপারটাতে গুরুত্ব পেয়েছে। ট্রাম্প বলেছেন কি, যারা এপস্টিন ফাইল নিয়ে মাতামাতি করছে তাদেরকে তিনি বলছেন উইকলিংস, দুর্বল চিত্তের মানুষ, বোকা মানুষ, এবং এক পর্যায়ে বলে তোমাদের আমার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কথাটা বলার কারণ হচ্ছে যে তিনি তো নির্বাচন করবেন না, তার শেষ নির্বাচন তিনি করে ফেলেছেন, কিন্তু তিনি তো তার লিগেসি নিয়ে অবশ্যই চিন্তিত। যদি সত্যি সত্যি এই এপস্টিন ফাইল ঘিরে একথা প্রমাণিত হয় যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই সেক্স ট্রাফিকারের সাথে যুক্ত ছিলেন, তার তার সম্মান, খুব সম্মানই নয়, তার জনসমর্থন অ্যামাং হিজ সাপোর্টার্স উন্নত হবে। ফলে তিনি খুবই ওয়ারিড। কিন্তু এর ফলে কি রাজনৈতিক কোনো বড় প্রভাব পড়বে? ট্রাম্পের তো পড়বে না, কিন্তু ট্রাম্পের দলের সদস্যদের পড়বে। যে সমস্ত দলের সদস্যরা ট্রাম্পকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আগামী মধ্যবর্তী নির্বাচনে যদি ডেমোক্রেটরা এটাকে এক্সপ্লয়েট করতে পারে পলিটিক্যালি, আমি আবারও বলি, যদি ডেমোক্রেটরা এক্সপ্লয়েট করতে পারে, তাহলে কিন্তু এটা একটা ছাপ মধ্যবর্তী নির্বাচনে পড়বে। কারণ আমি আগে বললাম যে কারা আগ্রহী, সবচেয়ে বেশি আগ্রহী ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ সমর্থকেরা, এবং তারা মধ্যবর্তী নির্বাচনে কি বলবে যে এরা তো সবই তো এক, যে লাউ সেই কদু, কোনো প্রয়োজন তো নেই আমাকে এই ট্রাম্পের এবং তার সমর্থকদের। বলে এই সেকশন অফ দেম মে অ্যাবস্টেইন, একটা অংশ অন্তপক্ষে, একটা অংশ যারা ঘোর ম্যাগা, তারা হয়তোবা ট্রাম্পের সত্য উদ্ঘাটিত হলে, ট্রাম্প জড়িত ছিলেন প্রমাণিত হলে, বা ট্রাম্প যদি সমস্ত ডকুমেন্ট উন্মোচিত না করেন, সন্দেহের কারণে কেউ কেউ নির্বাচনে ভোট না দিতেও পারেন, যা কিনা আলটিমেটলি ফেভার করবে ডেমোক্র্যাটদের। এবং একই সঙ্গে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যেটি বিষয় সেটি হলো যে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনকে যদি সামনে রেখে আমরা আলোচনা করি, মাত্র 6 মাসে তার অ্যাপ্রুভাল রেট যে জায়গায় নেমে আসছে, এবং তার যে প্রধান দুটি ইস্যু ছিল ইমিগ্রেশন, ইকোনমি, এই দুটো কারণেই বেশিরভাগ রিপাবলিকানরা তো বটেই, অনেকেই তাকে ভোট দিয়েছে যে এই দুটো ইস্যুতে তিনি সফলতা দেখাবেন। কিন্তু দেখা যাচ্ছে শুরুর দিকে এই দুটো ইস্যু জনপ্রিয় থাকলেও এখন এই দুটো ইস্যুতেও তার জনপ্রিয়তা কমছে। এই কমাটা, তার যে কাজগুলো, আমরা জানি যে তিনি জনপ্রিয়তা পছন্দ করেন, তখন যখন দেখা যাবে তার জনপ্রিয়তা কমছে, তার মুভমেন্ট গুলো আসলে কি ধরনের হতে পারে? আচ্ছা, যেটা হাসান ফেরদৌস বলছিলেন, উনার তো আর ইলেকশন নাই, কিন্তু মিড টার্ম, সেই জন্যই আপনি যদি দেখেন ওই যে বিগ বিউটিফুল বিলেও যেই আপনার মানে যেই জিনিসগুলো মানুষ যেটাতে অনেক বেশি অখুশি হবে, সেগুলো কিন্তু মিড টার্মের পরে আপনার ওগুলোকে অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটা মিড টার্মের কথা, একটা তো জনপ্রিয়তা কমছে, এগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইলেকশন ক্যাম্পেইন। এখন অসুবিধাটা হচ্ছে এই জায়গাতে যে আপনি যদি দেখেন আমেরিকার যেসব স্টেট গুলোতে একটা পার্টি ডমিনেট করে, যেটা রিপাবলিকানই হোক বা ডেমোক্রেটিক হোক, তারা বিভিন্ন ভাবে রিডিস্ট্রিক্টিং করে বেশিরভাগ আপনার ডিস্ট্রিক্টকে সেফ ডিস্ট্রিক্ট করে ফেলতেছে। হাসান ফেরদৌস, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে জরিপ, আমরা জরিপ নিয়ে গত সপ্তাহখানেক ধরে কথা বলছি, কারণ অনেকগুলো জরিপ হয়েছে, বিশেষ করে তার 6 মাসের শাসন আমল নিয়ে। পূর্ববর্তী প্রেসিডেন্টদের সাথে তুলনা করে যদি আপনি একটু বিশ্লেষণ দেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই জরিপগুলো কতটা নেতিবাচক, কতটা ইতিবাচক? ট্রাম্পের এই মুহূর্তে
সর্বশেষ গ্যালাপ করে দেখতে পাচ্ছি আমরা তার অ্যাপ্রুভাল নেমে এসছে 37%। আনপ্রেসিডেন্টেড। কোন প্রেসিডেন্ট গত 30 বছরে অ্যান্ড বিয়ন্ড ক্ষমতার এত এই 6 মাসের মাথায় কখনোই তাদের সমর্থন, জনসমর্থন এত নিচে নেমে আসেনি। কেন এই পর্যায়ে এসে পৌঁছে? কমপ্লেক্স একটা ফ্যাক্টর কাজ করছে এখানে। একটা বড় ফ্যাক্টর হচ্ছে গিয়ে অর্থনীতি। ট্রাম্প সাহেব আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আসা মাত্রই দ্রব্যমূল্য কমবে, আসা মাত্রই বাড়ি ঘরের দাম কমবে, ইত্যাদি ইত্যাদি, তা বাস্তবায়িত হয়নি। এটা একটা। 2 নম্বর, তার ট্রেড, এই ট্যারিফ নিয়ে তার যে বিশ্ব বাণিজ্য যুদ্ধ তিনি শুরু করেছেন, তা অনিশ্চয়তা সৃষ্টি করেছে শেয়ার বাজারে, স্টক মার্কেটে। 2 নম্বর। 3 নম্বর, ইমিগ্রেশন। একটু আগে আপনি বলেছেন যে ইমিগ্রেশনের ব্যাপারে আমেরিকার প্রায় 80% মানুষ মনে করে যে ইমিগ্রেশনে পজিটিভ মনে করে। 80% মানুষ মনে করে ইমিগ্রেশন ভালো। ট্রাম্প সাহেব আমাদের কি মন্ত্র দিয়েছেন একদিন, যে ইমিগ্রেশনের কারণে আমেরিকা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত হয়েছে। আর এখন দেখতে পাচ্ছি আমরা কি 79% লোক মনে করে যে ইমিগ্রেশন জরুরি। অঙ্কটা বদলে গেল না? আমি দেখতে পাচ্ছি যে 78% লোক মনে করে যে এই দেশে যে 12 মিলিয়ন বা 11 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট থাকে, তাদেরকে সিটিজেনশিপ পাওয়ার একটা পাথওয়ে করে দেওয়া হোক, পর্যায়ক্রমে তারা নাগরিকত্ব পাক। 78% লোক বলছে। কেমন? তার মানে, এবং আরো ইন্টারেস্টিংলি 54% লোক বলছে যে এই যে তুমি ডিপোর্ট করছো, এটা আমরা অ্যাপ্রুভ করছি না। তার মানে ট্রাম্প সাহেবের যে কোর স্ট্রেংথ ছিল, ইমিগ্রেশন অ্যান্ড ইকোনমি, দুটোতে তিনি ফেল করেছেন। দুটোতেই দেখছি, এক জায়গায় একটা রিপোর্টে দেখলাম তাকে মার্ক দেওয়া হচ্ছে D-, তিনি D- পাচ্ছেন। এর বাইরে তো আছেই, শিক্ষা বিভাগকে তিনি আক্রমণ করছেন, সায়েন্সকে আক্রমণ করছেন, ক্লাইমেট চেঞ্জকে আক্রমণ করছেন, আমাদের সাথে ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্সকে তিনি আক্রমণ করছেন। মানে সর্বক্ষেত্রে তিনি একটা অস্থিরতা সৃষ্টি করেছেন। আমরা তো ফিল করছি, আমরা তো দেখতে পাচ্ছি। ডাউন দ্য রোড হয়তোবা বলছি আমি, ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারের ফলে আমরা লাভবান হয়তো হব, আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা লাভবান আমরা দেখতে পাচ্ছি না। আর যে বড় বিলটা পাস হয়েছে, ট্রাম্প সাহেবের বিখ্যাত বিগ বিউটিফুল বিল, তার এফেক্ট কিন্তু আমরা এখনই পাওয়া শুরু করবো না। এই চেক পাওয়া শুরু করবো না আমরা ট্রাম্পের কাছ থেকে। এটা আগামী বছরের, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মিড টার্মের পরে পাবো আমরা, তার আগে নয়। এভাবেই তৈরি করা হয় যাতে করে এটা মিড টার্মের পরে এর এফেক্টটা শুরু হয়। কারণ তিনি জানেন, ট্রাম্প সাহেব জানেন, যে যদি লিটারেলি 30 একটা সিগনিফিক্যান্ট সংখ্যক মানুষ মেডিকেয়ার থেকে ব্যর্থ হয়, তার প্রভাব তো পড়বে ব্যালটে। মেডিকেয়ারে, স্কুল সিস্টেমে, এই যে প্রোগ্রামে যে প্রোগ্রাম করা হচ্ছে, তাতে স্কুলের লাঞ্চ বাতিল করে দেওয়া হচ্ছে, স্কুলের আফটার স্কুল ইংলিশ শেখার প্রোগ্রাম বাতিল করে দেওয়া হচ্ছে, চাইল্ড সাপোর্টের যে প্রোগ্রাম ছিল বাতিল করে দেওয়া হচ্ছে। এটা তো ভোটার নাকি? এবং তারা প্রত্যেকটা ফিল করবে যে ট্রাম্প সাহেবের এই ব্যবস্থার কারণে আমার বেঁচে থাকার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, স্পেশালি মেডিকেয়ারের জন্য। যদি সত্যি অবশ্যই হবে। অলরেডি মেডিকেয়ার থেকে অলমোস্ট $1 বিলিয়ন উজ্জ্ব করে নেওয়া হচ্ছে, অলমোস্ট $1 বিলিয়ন। এবং এর ফলে কি দাঁড়াবে, যে তুমি যখন তুমি অ্যাপ্লাই করবে মেডিকেয়ারের, তোমার ডাক্তারের কাছে, ডাক্তার বলবে তোমার এতটা হচ্ছে তোমার ডিডাক্টেবল। আগে ছিল 30 টাকা, এখন হয়তো 300 টাকা বা 3000 টাকা, আই ডু নট নো, ডিপেন্ড করে কোন রোগ। তার মানে তোমার ক্ষমতার বাইরে তোমাকে পে করতে হবে। এবং এই ভোটাররা ইতিমধ্যে ভীত হয়ে পড়েছে, যার প্রতিফলন পড়েছে এই জরিপে, যেটা ট্রাম্পের জন্য। আমি একটা কথা বলে শেষ করছি, আমি ট্রাম্পের খুব কাছের মানুষ হচ্ছে গিয়ে একাধিক লোক, ইনক্লুডিং লিন্ডসে গ্রাহাম, বলেছে যে যদি আমরা এই সংকট থেকে উত্তরণ না করতে পারি, তাহলে মধ্যবর্তী নির্বাচনে ব্লাড বাথ হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। স্টিভ ব্যানন কি বলেছে, এই এপস্টিন ফাইল নিয়ে আমরা 40 সিট হারাবো। স্টিভ ব্যানন ছিল ট্রাম্প সাহেবের প্রাক্তন চিফ অফ স্টাফ, প্রথম হোয়াইট হাউসের। যেমন তার ক্যাম্পেইনের
চেয়ারম্যান সিইও ছিলেন তিনি, সেই লোকটি বলছে এপস্টিন ফাইলের কারণে আমরা 40টি সিট হারাবো। এবং এরা মূলত কারা? ট্রাম্প লয়ালিস্টরা, তাই তো, ম্যাগা সাপোর্টাররা। বলে শিওর, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের এই অভূতপূর্ব জনপ্রিয়তা ধস। এখন প্রশ্ন হচ্ছে যে এই জনপ্রিয় ধস কি ডেমোক্রেটরা সুযোগ নিতে পারবে? কারণ ডেমোক্রেটদেরও কিন্তু খুব ভালো অবস্থা নয়, তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল আন্ডার 30%, তাদের অ্যাপ্রুভাল অ্যাবাউট 27% বোধ করি, সেটা আমি যেটা দেখেছি আমি। ফলে তাদেরও খুব একটা ভালো অবস্থা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এখনো সময় আছে, প্রায় 1 বছর 8 মাস বাকি আছে, ডেমোক্রেটরা কি পারবে তাদের ঘর গোছাতে এবং ট্রাম্পের এই উইকনেসটাকে ব্যবহার করে নিজেদের ফিরে আসতে হাউসে? দ্যাট রিমেইনস টু বি সিন। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যেটি বলছিলেন হাসান ফেদর, যে ট্রাম্পের যে কাজগুলো, যে পদক্ষেপগুলো তিনি নিচ্ছেন, সেগুলোর ফলেই তার জনপ্রিয়তা কমছে। আমি যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন করতে চাই, তিনি হয়তো ভাবেননি ইমিগ্রেশন ইস্যুতে তার জনপ্রিয়তা কমবে, কারণ এই ইস্যুটা সামনে রেখে তিনি নির্বাচিত হয়ে এসেছেন। কিছু জিনিস হয়তো তার ভাবার বাইরে, কিন্তু কিছু জিনিস তো তিনি জানতেন যে বিগ বিউটিফুল বিলে তিনি যে সার্ভিসগুলো কেড়ে নিচ্ছেন তাতে তার জনপ্রিয়তা কমবে। তিনি জানতেন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাধ্যমে যে ছাঁটাই হচ্ছে সেইখানে তার ভোট কমবে। তিনি তো জেনে শুনে এই বিষটা পান করার জন্য প্রস্তুত হয়েছেন। তাহলে তার এই জনপ্রিয়তা কমতে পারে, তারপরও বন্ধুর পথে তিনি হাঁটতে রাজি। তিনি কি আসলেই জনপ্রিয়তা কমে যাওয়াটাকে কেয়ার করবেন বলে আপনার কাছে মনে হচ্ছে, নাকি তিনি এমন কিছু কাজ সামনে করবেন এই সামান্য জনপ্রিয়তা কমে যাওয়া সেটি আসলে তেমন কোনো ইস্যু হবে না? আচ্ছা, এখানে একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে যেমন যেগুলো উনি জানেন যে উনার জনপ্রিয়তা কমবে, যেমন বিগ বিউটিফুল বিলের কথা যে হাসান ফেরদৌস বলছিলেন, যে এমন ভাবে করেছে যে মেডিকেটের কাটটা হবে আপনার মিডটার্মের পরে, কাজে জনপ্রিয়তা যে কমবে সেটার কারণে আপনার রিপাবলিকান পার্টির যারা, তাদেরকে এটার দাম দিতে হবে না। কিন্তু কিছু কিছু জিনিসে উনি প্রস্তুত ছিলেন না, যেমন ইমিগ্রেশনের উনার যে প্রমিসটা ছিল যে যারা ক্রিমিনাল তাদেরকে ধরে আপনার ডিপোর্ট করা হবে, সেই জিনিসটা যদি আসলে শুধুমাত্র ক্রিমিনালদের ডিপোর্ট করতো এবং মানে লিগাল যে প্রসেস সেটা পালন করে করতো, তাহলে কিন্তু তার জনপ্রিয়তা কমতো। কিন্তু তারা যেভাবে করেছে, তারা এমন ভাবে মানুষদেরকে ধরছে যেখানে আপনার লিগাল ইলিগাল এগুলো কোনো কিছুর মানে কি বলবো, মানে বাজ বিচার করছে না, এবং সবচেয়ে বড় কথা তারা একটা লিগাল প্রসেস মানছে না। এই কারণে আপনার কিন্তু মানুষ ওটা থেকে বিরূপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে ট্রাম্পের কতগুলো হিসাব আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসই উনি হিসাব করেন ব্যক্তি কেন্দ্রিক জায়গা থেকে, দল কেন্দ্রিক না। উনি তো নেক্সট নির্বাচনে উনি থাকবেন না, তো উনি যেমন এপস্টাইনের ফাইল নিয়ে উনি অনেক বেশি চিন্তিত, কিন্তু আপনার ট্যারিফের যে ইম্প্যাক্ট গুলো আমেরিকার ইকোনমির উপর পড়বে সেগুলো নিয়ে কিন্তু উনি ওইভাবে চিন্তিত না। এখনো কিন্তু উনি উনার যেই মতবাদটাকে সেটাকে উনি ধরে বসে আছেন যে এভাবে করে আমেরিকার ইকোনমি উন্নত হবে। এখন যে কোনো দেশের ইকোনমিক পলিসিতে এটা অবশ্যই এটা থাকতে পারলে যে আমার দেশে আমি ইন্ডাস্ট্রি তৈরি করব, কিন্তু আমার দেশে আমি কোনো কিছু না করে অন্য সারা বিশ্বকে আমি বাধ্য করব আমার থেকে তোমার জিনিস কিনতে হবে, এটা কিন্তু মানে এটা কোনো পলিসি হলো না। এখন আমাদের মতো, যেমন বাংলাদেশের মতো গরিব দেশকে এটা নিয়ে চাপ দেওয়া যাবে, হ্যাঁ, এবং এটা বাংলাদেশের জন্য নতুন কিছু না। বাংলাদেশ সবসময় টাইপ গ্রান্ট পেত, যেখানে আপনার সামনে থেকে আসছে এত টাকা, কিন্তু সেই টাকার সিংহভাগ দিয়ে অন্য একটা জিনিস করতে হবে, এটাই শর্ত আর কি। হ্যাঁ, তো এরকম গরিব দেশের সাথে এটা করতে পারবে, কিন্তু সব জায়গার সাথে তো এটা করতে পারবে না। তো আমি বলবো যে ট্রাম্প যেই জায়গায় উনি ব্যক্তিগত জনপ্রিয়তাটাই উনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তো সেখানে উনি মনোযোগ দিচ্ছেন। হ্যাঁ, এবং এপস্টাইন ফাইল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার ট্যারিফের ফলে যে আমেরিকার যে লং টার্ম ইকোনমিতে যে ইম্প্যাক্ট হবে সেটা নিয়ে আমি চিন্তিত দেখছি না। এখনো উনি একদম মানে খুবই পজিটিভ, খুবই একদম কনফিডেন্ট যে এইটা আমেরিকার ইকোনমির জন্য ভালো হবে, যেটা কিন্তু কোনো ইকোনমিক হিসাবেই সেটা বলছে। হাসান ফেরদৌস, এই প্রশ্নটির উত্তর যদি আপনিও দিতে চান, যে তিনি জানতেন তার জনপ্রিয়তা কমবে, সেই কাজও তিনি করছেন, আবার কিছু কিছু বিষয় হয়তো তিনি জানতেন না, তিনি কি আসলে কেয়ার করছেন তার এই জনপ্রিয়তা কমে যাওয়া? তিনি তো রাজনীতিক, অবশ্যই তিনি কেয়ার করছেন, তিনি কেন কেয়ার করবেন না? ওকে, তাকে তো আরো 3.5 বছর কাটাতে হবে, এবং তিনি মনে করেন তিনি সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, নিজে তিনি বলেছেন। তিনি লিঙ্কনের চেয়ে বেটার প্রেসিডেন্ট বলে দাবি করেন। ফলে তার জনপ্রিয়তা, এবং মাথা রাখতে হবে যে এই প্রেসিডেন্ট খুব কেয়ারফুল অ্যাবাউট হিজ পপুলারিটি। সবসময় তিনি তার মিটিং এ কত লোক আসলো,
কত লোক তার নাটক তার তার প্রেস কনফারেন্স দেখছে, কত লোক তার অভিষেকে এসছে। ফলে উনি খুবই কেয়ারফুল, উনি খুবই কনসার্ন নাম্বারস নিয়ে, কেমন। কিন্তু কিছু কিছু জিনিস তার নিয়ন্ত্রণের বাইরে, কিছু কিছু ব্যাপার তার নিয়ন্ত্রণের বাইরে। ধরেন ট্যারিফ নিয়ে থিওরিটেক্স, উনি কোন থিওরি নিয়ে এগুচ্ছেন? তা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসম বাণিজ্য যুদ্ধের মধ্যে আটকে আছে, যে অসম বাণিজ্য যুদ্ধে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাচ্ছে। কারণটা কি? অন্যান্য দেশ অনেক উচ্চ হারে আমাদের ট্যারিফ বসাচ্ছে। বাংলাদেশ আমাদেরকে এক্সপোর্ট করে $8 বিলিয়ন, আমরা করি $2 বিলিয়ন। ফলে আমাদের বাণিজ্য ঘাটতি কতটুকু? $6 বিলিয়ন। কেন এত ঘাটতি থাকবে? উনি ঘাটতিটা কমাতে চান, এবং তার বিকল্প তিনি কি বলছেন? যে ভাই তোমরা আমেরিকায় এসে ব্যবসা করো, আমেরিকায় এসে ফ্যাক্টরি সেট আপ করো, তাও তো কোনো তোমার ট্যারিফ থাকবে না। এটা তার তত্ত্ব। এই তত্ত্বটা কি প্র্যাকটিক্যাল? আমরা কি চাইলেই বাংলাদেশ থেকে এসে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আমেরিকায় করতে পারি? আমরা ওই শর্তগুলি কি আমাদের আছে? আমরা যে শর্তের ভিত্তিতে বাংলাদেশে গার্মেন্টস করি তাকে আমেরিকা প্রিভেল করে। আমাদের গার্মেন্টস করতে লাগে হয়তো বা $15, আমেরিকা করতে সে লাগবে $15,000। ফলে এটা কমপ্লিটলি একটা ইমপ্র্যাকটিক্যাল একটা তার অবস্থান। কিন্তু এখন পর্যন্ত তিনি তার ইমপ্র্যাকটিক্যাল অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছেন না। তিনি আশা করছেন, যেমন ধরা যাক, তিনি আশা করছেন যে বিপুল পরিমাণ তিনি অর্থ পাবেন ট্যারিফ থেকে। পাওয়া শুরু করেছেন, সত্যি কথা, পাওয়া তিনি শুরু করেছেন। কারণ অনেক কোম্পানি কিন্তু এখনো এই ট্যারিফ একটা ট্যাক্স, এক ধরনের এই ট্যাক্সটা ট্রান্সফার করেননি এখনো কনজিউমারদেরকে। এখন অনেকেই ধরে রেখেছেন, অপেক্ষা করছেন, কিন্তু আলটিমেটলি ট্রান্সফার করতেই হবে। জিনিসপত্রের দাম বাড়বেই, কারণ যে জিনিসটা আমি কিনতাম $10, এখন তার যদি 30% অ্যাড হয়, আমাকে কিনতে হবে $10 জায়গায় $15 বা $14, কেমন। ফলে ইটস ম্যাটার অফ টাইম অনলি। এবং যখন সেই ঝড়টা সত্যি সত্যি বওয়া শুরু করবে, আমার ধারণা যে ট্রাম্প সাহেব তো বটেই, রিপাবলিকান পার্টিও অত্যন্ত বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে তারা পড়বে রাজনৈতিক ভাবে। হাসান ফেরদৌস, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অনেকটুকু জানি, কিন্তু আসলে একটা জায়গা আলোচনার জায়গা, সেটা হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হতে পারে এবং মধ্যবর্তী নির্বাচনের প্রভাবটা, নেতিবাচক প্রভাবটা তৈরি হতে পারে, এর ফলে তিনি যে ইস্যুগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, জনপ্রিয়তা কমছে, সেই ইস্যুগুলোতে তিনি কি থামবেন, অর্থাৎ তিনি কি থামার পাত্র, সেটি আপনার কাছে জানতে চাচ্ছি। না, তিনি থামার পাত্র নন। ড্রামাটিক্যালি থামবেন, কারণ তিনি কনভিন্স যে এটি সঠিক পথ। মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা একটা আইডিওলজিকে ফলো করছেন, একটা রাইটিস আইডিওলজিকে ফলো করছেন। আমরা যারা পড়ার সুযোগ পেয়েছি প্রজেক্ট 2025, আমরা জানি যে পেছনে একটা খুব স্পষ্ট আইডিওলজি কাজ করছে। কেমন আইডিওলজির মূল বক্তব্যটা কি? যে সরকারের ভূমিকা খাটো করে আনা। এই যে বলছি আমরা হাজার হাজার লোক ছাঁটাই করা হচ্ছে তো কেন? সরকারের হাত সব জায়গায় থাকবে না। ডেমোক্রেটরা বলতো উল্টো, ডেমোক্রেটরা বলতো সরকারের ভূমিকা আছে মানুষের জীবনের মান উন্নত করবার জন্য। ট্রাম্প সাহেবরা বলছেন, রিপাবলিকানরা বলছে, বা যেই রাইটিস গ্রুপ তাকে গাইড করছে, তারা ঠিক বলছে উল্টো, হ্যান্ডস অফ অলমোস্ট এভরিথিং, সব জায়গা থেকে হাত তুলে নাও তুমি। যে কারণে শিক্ষা বিভাগকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে কারণে হাজার হাজার বিজ্ঞানীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে শিক্ষা বিভাগের গ্র্যান্টস কমিয়ে দেওয়া হচ্ছে। কেমন এই লোকে, দিস ইজ দি আইডিওলজি বিহাইন্ড ডোনাল্ড ট্রাম্প এবং তার মাগা মুভমেন্টের। আমি শেষ করছি, যখন দেখা যাবে যে এর ফলে ড্রামাটিক পরিবর্তন ঘটছে, এখন তো ড্রামাটিক কোনো পরিবর্তন ঘটেনি, এখনো তো অ্যাপ্রুভাল among his supporters কিন্তু more than 50%, ওভারঅল 37%, but among his supporters more than 50%। তার তো ভয়ের এই মুহূর্তে কোনো কারণ নেই যে আমার আকাশ ভেঙে পড়ছে। যদি আকাশ ভেঙে পড়া শুরু হয়, which is quite likely, মিড টার্মের পরে বা মিড টার্মে, সব যদি মিড টার্মে হেরে যান, মনে করা যায়, ধরা যাক মিড টার্মে তিনি হেরে গেলেন, বড় রকমের বিপর্যয় ঘটলো, তখন তিনি হিসাব করা শুরু করেন কি করে কাম ব্যাক করবো। একটা অ্যাড করি এখানে, আবার শুরু করেছিলেন রিডিস্ট্রিক্টিং। উনি বুঝতে পেরেছেন যে আমাকে টিকে থাকতে হলে এই ম্যাপটাকে, ইলেকট্রাল ম্যাপটাকে কাটাছাড়া করতে হবে। এবং টেক্সাসে 38টা সিট, 13টা মানে ব্যবধান, ব্যাপক ব্যবধান ডেমোক্রেটের সাথে। তারা মাত্র 58% ভোট পেয়েছিল, মাত্র 58% ভোট পেয়ে অধিকাংশ সিট তারা দখল করে বসে আছে। এখন তারা কি করছে? এই ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে যে কোনো সিট আছে তা আরো কমাতে চেষ্টা করছে তারা। এমন ভাবে তারা কাটবে যাতে করে বড় যে 5টি বা 7টি
সিট থাকবে ডেমোক্রেটদের হাতে। এটা অত্যন্ত রেসিস্ট একটা অ্যাপ্রোচ, কিন্তু এটা পলিটিক্যালি একটা তার জন্য সে ভাবছে যে একটা 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 গিফট তার জন্য, পলিটিক্যাল গিফট, এন্ড হি উইল ডু ইট নট অনলি টেক্সাস, টেক্সাস, নিউ হ্যাম্পশায়ার এবং ওহাইও, এই তিন রাজ্যে অলরেডি উদ্যোগ শুরু হয়েছে নতুন করে রিডিস্ট্রিক্টিং এর, যেটা হয়তোবা তাকে সাহায্য করবে, হয়তোবা যদি এই কোর্টে আদালতে তো এটা চ্যালেঞ্জ হবে, যদি টিকে যান তিনি, তাহলে হয়তোবা এই রিডিস্ট্রিক্ট থেকে তিনি ভালো রকমের ফায়দা উঠিয়ে নেবেন। পাশাপাশি কিন্তু ডেমোক্রেটরাও চেষ্টা করছে, যেমন ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেটরা বলছে যে আমরা করবো, নিউ ইয়র্কে ক্যাথি হোকুল বলছেন নিউ ইয়র্কে করবো আমরা, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ডেমোক্রেট হচ্ছেন আদালত, আদালত তাদেরকে কিন্তু করতে দেবে না বা দেয়নি গতবার, যেমন নিউ ইয়র্কে আমরা দেখেছি, আমরা আদালত এটাকে অ্যালাউ করেনি, ফলে রিমেইনস টু বি সিন তারা আসলে পারে কিনা। টেক্সাসে হয়তো হয়ে যাবে, আপনারা ভালো বুঝিয়ে বলতে পারবেন, টেক্সাস এই মুহূর্তে তারা সেশনে আছে, এন্ড ইট লুকস লাইক টেক্সাস তারা কেটে ছেড়ে আরো 5টা বাড়তি সিট তারা দখল করে নেবে। জি আচ্ছা, আমি একটু টেক্সাসের হ্যাঁ রাইট, আপনার কাছে সেটা শুনবো। আপনি যেহেতু টেক্সাসে আছেন, ইলেকশনে এই রিডিস্ট্রিক্টিং গুলোর প্ল্যান আসবে, এবং টেক্সাসের রিডিস্ট্রিক্টিং এ যেটা আমাদের মানে বলা হয় যে জেরিম্যান্ডারিং, যেটা ইল্লিগাল, হ্যাঁ, কিন্তু ওইটা শুধু তখনই ইল্লিগাল যখন আপনার আদালত রায় দেয় যেটা ইল্লিগাল, কিন্তু এখানে টেক্সাসের আদালত তো পুরোপুরি রিপাবলিকানদের দখল, তো সেই কারণে টেক্সাসে এই জিনিসটা, টেক্সাস এমনিতেই সাংঘাতিক ভাবে রিডিস্ট্রিক্ট খুব খারাপ হবে এবং এটা আরো হবে। ওকে, আমরা একটু টেরিফ প্রসঙ্গে যাব। আমরা জানি জাপানের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও এগ্রিমেন্টটা হয়ে গিয়েছে এবং সেখানে 15% টেরিফ দিতে হবে। এটি অনেকটুকু আগে থেকে নিশ্চিত হওয়া যাচ্ছিল, বিশেষ করে 30% থাকবে না, 15% হবে। এই আলোচনার মোড়টা আমরা একটু বাংলাদেশের দিকে নিয়ে আসতে চাই প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। সেটা হলো বাংলাদেশ তৃতীয় দফা আলোচনার উদ্যোগ নিচ্ছে। এর আগে অনলাইনে সংক্ষিপ্ত একটি আলোচনা হয়েছে এবং নতুন করে যেটি আমরা জানলাম, 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যেটি হাসান ফেরদৌস একটু আগে বলছিলেন প্রায় $6 বিলিয়ন আমাদের বাণিজ্য ঘাটতি। এটি আসলে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ চাইলেও সম্ভব নয় যে এই বাণিজ্য ঘাটতিতে একদম সমান সমান করে ফেলবে আমেরিকার সঙ্গে। অর্থনৈতিক শক্তি সেই কথা বলে না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ যে ওয়েতে এগুচ্ছে, এর আগেও যারা প্রতিনিধি দলে ছিলেন তারাই আবার আসছেন, বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য সচিব তারা আসছেন, তারা এসে আবারও বৈঠক করবেন। 1 তারিখ থেকে কার্যকর হয়ে যাওয়ার কথা। আপনি কতটা আশাবাদী হতে পারছেন বাংলাদেশের যে ডিপ্লোমেসিতে বাংলাদেশ এগুচ্ছে সেটিতে এই 35% টেরিফ কমিয়ে আনা সম্ভব হয় বলে? আচ্ছা, 1 নম্বর কথা, এটা আমি আরো আগেও বলেছি যে আমাদের তো বার্গেনিং পাওয়ার নাই। মানে আমরা তো যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথে কি কি আদান প্রদান হয়েছে, সেখানে হয়তো ইউক্রেনের ওয়ার ছিল, অনেক জিনিস সেখানে ছিল, সেখানে তারা একটা ডিল করতে পারে, কিন্তু আমাদের কিন্তু আমেরিকাকে অফার করার মতো সেরকম কিছু নাই। কিন্তু তারপর ওই যে আমাদের বাধ্য করা হচ্ছে আপনার বোয়িং বিমান কিনতে, এবং এটাও নতুন কিছু না। আমাদের সবসময় যখন একটা বিপুল পরিমাণে আপনার ফরেন ফান্ড আসে, সেখানে সবসময় কোনো না কোনো শর্ত থাকে। এখন আলাদাভাবে যারা আসছেন এই চুক্তি করতে, তাদের কতটা স্কিল আছে এইটা আসলে আমার কাছে মনে হয় এটা অতটা গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা টেবিলে কি নিয়ে আসছি। আমাদের কিন্তু আসলে তেমন কিছু আমরা অফার করতে পারছি না। আর যে বাণিজ্য ঘাটতিটার কথা বলছেন, বাণিজ্যের নিয়মই এটা, গ্লোবাল বাণিজ্যে কারোর সাথে ঘাটতি থাকবে, কোথাও আমেরিকা বেশি সেল করবে, কোথাও কম সেল করবে। এবং আমাদের তো অনেক গরিব দেশ, আমাদের আপনি ট্রানজাকশনটা দেখেন ডলার টু টাকা, কাজে মানে এই বাণিজ্য ঘাটতিটা মানে কিন্তু এটা না যে আমরা আমেরিকার উপর অনেক রকম আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, সেটা কিন্তু না। হ্যাঁ, কিন্তু এখন আমি খুব যে আশাবাদী সেটা না, তার কারণ মানে এই টিমের জন্য না, তার কারণ হচ্ছে আমরা আমেরিকাকে অফার করার মতো এই মুহূর্তে তেমন কিছু আমি দেখছি না, যেটা আমরা বলবো যে তুই যদি এই বাণিজ্য এই শুল্ক কমাও তাহলে আমরা এই কাজটা করব। আমার কাছে মনে হয় না আমাদের এই মুহূর্তে মানে এই কোনো কিছু অফার করার মতো আছে। জি, হাসান ফেরদৌস, বাণিজ্য এই বিষয়টি নিয়ে যদি সংক্ষেপে কিছু যোগ করতে চান, কিন্তু আপনার কাছে মূলত যেটি জানতে চাই, বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক মাস ধরে চান্দা কিংবা চাঁদা এই বিষয়টি খুবই আলোচিত এবং এই বিষয়টি একটি সুনির্দিষ্ট দলের দিকে বারবার করে আঙুল তোলা হচ্ছিল যে তাদের চাঁদাবাজদের সামাল দেওয়া যাচ্ছে না, এবং আমরা তো মিটফোর্ডে পাথর দিয়ে পিটিয়ে চাঁদার সাথে সম্পর্কিত একটি ঘটনা দেখেছিলাম। এখন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হচ্ছে চাঁদার অভিযোগে। তারা 10 লাখ টাকা চাঁদা নিয়েছেন একজন সাবেক আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা এমপির কাছ থেকে। সেই ভিডিও এখন ভাইরাল হচ্ছে, তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে। সমন্বয়করা এইভাবে জড়িয়ে পড়ছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে এটাই তো হওয়ার কথা, নাকি আসলে নিয়ন্ত্রণ
থাকার কথা, যে চেতনা ছিল সেই চেতনায় এটির সাথে তো আসলে সাংঘর্ষিক। আমি একটু ট্যারিফ নিয়ে ট্রেড নিয়ে বলি বাংলাদেশের ব্যাপারটা। যদি আপনারা কেউ পড়ে থাকেন যে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ট্রাম্প প্রশাসন করেছে, তাহলে বুঝবেন যে এটি একটি নিউ কলোনিয়াল একটা ঔপনিবেশিক বাধ্যবাধকতা আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের এগুলি করিতে হইবে। যদি আমাদের সঙ্গে ব্যবসা করতে চাও, আমাদের কাছে তোমার গার্মেন্টস এক্সপোর্ট এই করতে, কি করতে হবে আমাদেরকে? চীনের সঙ্গে সম্পর্ক কমাতে হবে, চীনের কাছ থেকে অস্ত্র কেনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মানে মূল লক্ষ্যটা হচ্ছে যে চীনকে ঠেকান। আমাদেরকে স্কোপ দেওয়া হচ্ছে না, আমাদের আমরা কিভাবে আমাদের পররাষ্ট্র চালনা করবো বলে দেওয়া হচ্ছে ওয়াশিংটন থেকে। এক। দুই হচ্ছে যে আবার ঠিক বলেছে, আমাদের খুব একটা করার খুব একটা কিছু নেই। আমরা কি কিনতে পারি আমেরিকার কাছ থেকে? আমরা এখন তেল কিনছি, সয়াবিন কিনছি, আমরা গম কিনছি, কিন্তু কত টাকার গম কিনবো? দেখলাম মাঝখানে $11 মিলিয়ন গম কেনা হবে। এটি কি আমাদের ডেফিসিট পূরণ করা হবে? বলে এখন আমরা কিনছি কি 25টা বিমান। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে বিমানগুলি কেনা হচ্ছে কোন রকমের কনসালটেশন ছাড়া। যারা বিমানগুলি ব্যবহার করবে, বৈমানিকরা, এক্সপার্টরা, কেউ কিন্তু কোন রকমের মতামত দেয়নি। ইন্টারেস্টিং শুধুমাত্র বাংলাদেশ নয়, একই কিন্তু অ্যাপ্রোচ নিয়েছে ইন্ডিয়া। 1টি বোয়িং কিনছে, ভিয়েতনাম 50টি বোয়িং কিনছে, শুধুমাত্র ট্রাম্প প্রশাসনকে খুশি করবার জন্য। আবার বলি, এই ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য রকম কলোনিয়াল। এই জিনিস করতো 18 শতকে, যখন পলাশী যুদ্ধ জয় করার পরে যখন ক্লাইভ সাহেব ক্ষমতা দখল করলেন, তখন ঘটতো। 21 শতকে এসে আমাকে এইভাবে আমার ঘাড়ের উপরে বসে বন্দুক দিয়ে আমাকে নির্দেশ করবে কি করতে হবে না করতে হবে। আমি আগে বলি, আবারও বলি, আমাদের উচিত হবে আমেরিকার উপরে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। খুব বেশি টাকার ব্যাপার, মাত্র $8 বিলিয়ন ব্যাপারে আমেরিকার সঙ্গে আমাদের। আমি বলছি না ব্যবসা বন্ধ করতে হবে, ডিপেন্ডেন্স কমাতে হবে। কিভাবে কমাবো? আমরা ডাইভার্সিফাই করতে হবে। আমরা যেমন দক্ষিণ আমেরিকায় আমরা আমাদের কার্যত আমাদের কোনো প্রেজেন্সই নেই। ব্রাজিল এত বড় একটা দেশ, তার সঙ্গে আমাদের খুবই সামান্য আমাদের ব্যবসা বাণিজ্য। পুরো ল্যাটিন আমেরিকা একটা অব্যবহৃত ক্ষেত্র পড়ে আছে। একইভাবে আমাদের ব্যবসা বাণিজ্য বিয়ন্ড ইউরোপে আমাদের বাণিজ্য বেশ এগিয়েছি আমরা। কিন্তু মোটামুটি আফ্রিকা, বরাবরই অস্ট্রেলিয়া, আমরা চেষ্টাই করিনি আমাদের ব্যবসা বাণিজ্যগুলিকে এই দুটো মার্কেট, ইউরোপ, তাও মেনলি ওয়েস্ট ইউরোপ এবং এর বাইরে আমরা ডাইভার্সিফাই করার চেষ্টাই করিনি আমরা। সেই কারণে একটা বিপদে পড়েছি আমরা। এখন সময় এসছে, ঘাড়ের উপরে বন্দুক দিয়ে ধাওয়া করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এখন ডাইভার্সিফাই করি আমরা। এটা একটা। আর তুমি চাঁদার কথা বললে, চাঁদা রাজনীতি তো আজকের নয়, চাঁদা রাজনীতি তো আমাদের সব সময় ছিল। আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি, বিএনপির আগে 2 টার্মে দেখেছি আমরা। ফলে এটা আমাদের কালচারের মধ্যে পড়ে। আমরা দুর্নীতি করব, আমরা চাঁদাবাজি করব, আমরা ক্ষমতার অপব্যবহার, এটা আমাদের কালচার। এখন তুমি একটা ভালো কথা বলেছো, জুলাই অগাস্ট বিপ্লবের তো এই প্রত্যাশা আমাদের ছিল না। আমরা ভেবেছিলাম যে এই বিপ্লব আমাদেরকে বদলাবে। এখন পরিবর্তনটা তো ওভারনাইট হয় না, পরিবর্তনটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। আমার ধারণাতে আমরা সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। আমরা প্রমাণটাই তোমায় দিয়ে আমি, যে মুহূর্তে জানা গেল যে এই মুহূর্তে প্রকাশিত হলো যে 5 জন সমন্বয়ক টাকা চুরি করছে, সেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিকলি করে দেওয়া হচ্ছে। আজকে দেখলাম কি আমরা সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত গ্রুপকে ডিসব্যান্টল করে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে, এক সেন্ট্রাল কমিটি ছাড়া। তার মানে অ্যাকশন নেওয়া হচ্ছে। অ্যাকশন নেওয়া হচ্ছে কেন? কারণ এখন আমরা অনেক বেশি সচেতন। আগে আওয়ামী আমলে আমরা কিছু বললেও কোনো কাজ হতো না, আপা না বলা পর্যন্ত কোনো কাজের পাতাও নড়বে না। কিন্তু এখন অবস্থা ভিন্ন। এখন আমরা এই যে প্রোগ্রাম করছি, আমরা পত্রপত্রিকা লিখছি, আমরা সোশ্যাল মিডিয়ায় খবর ছাপা হচ্ছে, আমাদের অনেক ক্ষমতা এখন। বলে আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে এই প্রবণতাকে ঠেকাতে পারি আরো ব্যাপকভাবে। বলে আমি খুব আশাবাদী যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করেছিলাম, ওভারনাইট হবে না, রাতারাতি হবে না, কিন্তু হবে। তার কারণ আমরা সজাগ, আমরা ঘুমোচ্ছি না, আমরা ঘুমোতেও যাব না। ভেরি ইম্পর্টেন্ট যেন আমরা ঘুমোতে না যাই। আমি শেষ করেছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, হাসান ফেরদৌস যতটা আশাবাদী, আপনিও কি ঠিক ততটাই আশাবাদী হতে পারছেন, নাকি আসলে হতাশাটাও বাড়ছে?
না দেখেন, বিভিন্ন ধরনের ঘটনা উদাহরণ দেখে অনেক তো আপনার হতাশা লাগে, কিন্তু এই যে তাদেরকে যে ধরা হচ্ছে, তাদেরকে যে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক। আরেকটা জিনিস, আমরা যেমন এই জুলাই বিপ্লবের চেতনার কথা বলি, হ্যাঁ, এই চেতনার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে যেটা বলছেন হাসান ফেরদৌস, ঘুমিয়ে থাকলে চলবে না, এটা আমাদেরকে ভাবতে হবে, সবাইকে সচেতন হতে হবে। কিন্তু সেটার সাথে সাথে আরেকটা দিক আছে, আপনার স্ট্রাকচারাল কিছু পরিবর্তন দরকার, সেটা ছাড়া কিন্তু হবে না। আমরা যদি আমেরিকার কথাও বলি, মানে এই যে ইলেকশন ক্যাম্পেইনের কতগুলো স্ট্রাকচারাল কারণে কিন্তু আপনার আশানুরূপ আপনার ফল পাওয়া যায় না। একইভাবে বাংলাদেশে আমাদের পলিটিক্যাল কালচারটাই এমন দুর্নীতি, মানে দুর্নীতিটাকে একটা নর্ম হিসেবে ইন্টারনালাইজ হয়ে গেছে। তো সেইখানে আপনার যে অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা আনতে হবে, এটা কালচার তো রাতারাতি চেঞ্জ হবে না, কিন্তু এই যে একটা একটা করে উদাহরণ দিয়ে বা একটা একটা করে আপনার এটাকে কি বলবো, মানে নর্মটাকে ভেঙে ফেলতে হবে। যে দুর্নীতি হবে এটাই সবাই জানে, যে ক্ষমতায় যাবে দুর্নীতি করবে না, আমরা সেখানেও একটা শাস্তি দিতে পারবো। এভাবে করে আপনার জিনিসটা চেঞ্জ করতে হবে। এখন আমি বাংলাদেশের ব্যাপারটা অন্য সব রাজনীতির দিক থেকে একটু আলাদা, কারণ এটা এত একটা ইমোশনাল জিনিস। মানে আমি মানে কিছু জিনিসে আমি অবশ্যই হতাশ, কিন্তু আমি এই জায়গাটায় তো আমি আশা ছাড়তে পারি না। এটা তো এমন একটা জায়গা, মানে আমার এখনো মনে হয় যে অনেক ধীর পরিবর্তনের আপনার মানে গতিটা অনেক ধীর, সেই জন্য অনেক সময় ধৈর্য হারা লাগে, হতে হয়, মানে মনে হয়। কিন্তু তারপরেও এটা আস্তে আস্তে করে এটা হবে। অর্থাৎ হতাশ হওয়ার অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমরা হতাশ হতে চাই না, কারণ একটা বছর হয়নি এখনো যে এতগুলো রক্তের দাগ, অনেক জায়গা হয়তো শুকায়নি, অনেক দেয়ালে এখনো রক্তের দাগ লেগে আছে। এবং যে রক্তের উপর ভিত্তি করে বাংলাদেশ একটা নতুন যাত্রা করতে চায়, সেই যাত্রায় আমরা একটা জিনিস আশা করতে পারি, যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হবে। অপরাধ ঘটবেই, সব সমাজে অপরাধ ঘটে, সেটি বিচারের আওতায় আনা হবে। এবং এটি আসলে জুলাই মাস, অগাস্ট মাস চলে আসছে, 5ই আগস্টের কাছাকাছি সময় চলে আসছে। এখন আসলে মৌলিক যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, স্ট্রাকচারাল পরিবর্তন, যেটি মেহনাজ মোহন আপনি বলছিলেন, সেটি খুবই জরুরি এবং খুবই দ্রুত সেটি করে ফেলা উচিত, এটি অনেকে মনে করছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী রোববার রাত 10টায় আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।